মোশন নিয়ে আমরা আলোচনা করব। প্রজেক্টাইল মোশন যেটা বাংলায় বলা হচ্ছে প্রাসের গতি। আমাদের বই দেখবে প্রাসের গতি। এই প্রাসের গতি নিয়ে আমরা আলোচনা করব। এই প্রাসের গতির ক্ষেত্রে দেখবে তিন রকম কেস হবে। একটা হচ্ছে একদম বেসিক যেটা কনসেপশন, যেটা তোমাদের বইয়ে আছে, অর্থাৎ প্রথমে বুঝতে হবে তোমাকে যে প্রজেক্টাইল মোশনটা কি। প্রজেক্টাইল মোশন হচ্ছে তুমি একটা বস্তুকে তুমি ছুঁড়ে দিলে। তোমরা যেমন আমরা একটা ঢিল ছুঁড়ে দিচ্ছি, কিংবা যখন তোমরা আম পাড়ছি তখন আম পাড়ার সময় ঢিল ছুঁড়ছি, কিংবা ধরো একজন পাখি মারছে বাটুল দিয়ে, সেটাও প্রজেক্টাইল মোশন, কিংবা তীর নিক্ষেপ করলে, সেগুলো সবগুলোরই মোশন প্রজেক্টাইল মোশন হবে। কেননা তুমি জাস্ট বস্তুটাকে একটা ফোর্স দিয়ে একটা বেগে ছুঁড়ে দিয়েছো, তারপরে সেটা কেবলমাত্র ধরে নেওয়া হবে যে ও আন্ডার গ্র্যাভিটি সেটা ফল করছে, অর্থাৎ কেবলমাত্র অভিকর্ষের বলের দরুনই সেটা নিচের দিকে পড়ছে, ওর উপরে কোনো আর বল কাজ করছে না। আমি ধরে নিলাম যে এয়ারের যে রেস্ট্রিকশন, এয়ার ফ্রিকশনাল ফোর্স কিংবা বয়ান্ট ফোর্স অফ এয়ার, অর্থাৎ বায়ুর জন্য যে বাধা বল, সেটা ফ্রিকশনও হতে পারে, কিংবা তোমার সান্দ্রতাজনিত বলও হতে পারে, বা আদার্স কোনো রকম ফোর্স ওই বস্তুটার উপর কাজ করছে না। সেক্ষেত্রে অর্থাৎ একটা বস্তুকে, আমাদের আলোচনার বিষয়টা এখানে কি হবে দেখো, একটা বস্তুকে তুমি ভূপৃষ্ঠের উপর থেকে নিক্ষেপ করলে কিছুদিন গিয়ে আবার ও ভূপৃষ্ঠের উপরে পড়লো। এই যে যখন নিক্ষেপ করা হয়েছিল তখন একটা নির্দিষ্ট বল দিয়ে নির্দিষ্ট বেগ দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, তারপরে যখন পড়লো, ওই পড়ার যে সময়টা, এই সময়ের মধ্যে কেবলমাত্র একটা বল দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছে, সেটা হচ্ছে অভিকর্ষের যে বল। এবং অর্থাৎ সেক্ষেত্রে একটাই অ্যাক্সিলারেশন কাজ করেছে ওর মধ্যে, সেটা হচ্ছে অভিকর্ষের যে অধীনে যে অভিকর্ষ যে ত্বরণ, সেইটা। এবং সেটা নিশ্চয় মন্দন হিসাবে কাজ করবে, কখনো কখনো ত্বরণ হিসাবে কাজ করবে। আমরা দেখব কিরকম হবে ব্যাপারটা। এইটা ধরে নাও আমার ভূমি, এইখান থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করেছো, তাহলে বস্তুটা কি হবে আমরা জানি কি, আমাদের এটা আমাদের জেনারেল আইডিয়া হতে পারে যে স্যার একটা বস্তুকে এরকম করে ছুড়ে দিলাম, গিয়ে ও এরকম পড়ে যাবে, কিন্তু সেটা হয় না। ও কি হয়, এরকম করে যখনই ছুটবে এরকম করে গিয়ে একটা নির্দিষ্ট পথে গিয়ে এরকম করে করবে। এই পথটার একটা আমরা সমীকরণ বের করবো পরে, এবং এটা পথটাকে কি পথ বলা হয় সেটা জানবো। অর্থাৎ বস্তুটা কি হচ্ছে, এরকম পথে গিয়ে এরকম এরকম পথে গিয়ে গিয়ে এরকম পথে গিয়ে 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 পৌঁছেছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায়। এবং এই বরাবর যদি আমি এক্স অক্ষ ধরি, এই বরাবর আমি ধরলাম এক্স অক্ষ আমার, আর এই বরাবর আমি ধরলাম ওয়াই অক্ষ আমার, তাহলে এ বরাবর ওয়াই অক্ষ, এ বরাবর এক্স অক্ষ ধরছি। এই ক্ষেত্রে আমি ধরে নিলাম বস্তুটাকে, এই যে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের সঙ্গে সঙ্গে থিটা কোণ করে ছুঁড়েছি। কি কোণ করে? থিটা কোণ করে ছুঁড়েছি। আচ্ছা তোমাদের বইয়ে দেখি, আচ্ছা তোমাদের বইয়ে আছে হচ্ছে আলফা কোণ করে আছে, আমাদের বইয়ে আলফা আছে। তো আমি গোটা আলোচনাটাকেই কখনো থিটা ধরবো, কখনো আলফা ধরবো, কোনো অসুবিধা হবে না। তুমি আলফার জায়গায় থিটাটাও গোটা দিয়ে করতে পারো, কিংবা কোনো জায়গায় সম্পূর্ণটাকে থিটা আলফা ধরেও করতে পারো। সম্পূর্ণটাকে তুমি হয় আলফা দিয়েও করো, কোনো অসুবিধা নাই, কিংবা সম্পূর্ণটাকে তুমি থিটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমি পুরো পার্টটা হয়তো আলফা দিয়ে করবো না, কিছুটা পার্ট হয়তো থিটা দিয়ে করবো, কিছুটা পার্ট আলফা দিয়ে করবো, যেন তোমাদের মধ্যে গন্ডগোলটা না হয়। অর্থাৎ মোট কথা, বস্তুটাকে তুমি ভূপৃষ্ঠ থেকে যে কোণ করে ছড়লে, সেই কোণটাকে তুমি থিটা ধরলে কিংবা আলফা ধরলে, আলফা কোণের মানটা তুমি ফাইও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে যে কোণ করে নিক্ষেপ করা হলো, সেটাকে থিটা কিংবা আলফা, যেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করি। ধরে নাও বস্তুটাকে আমি এই ভূপৃষ্ঠের সঙ্গে থিটা ইকুয়াল টু আলফা কোণ করে আমি প্রথম এইরকম করে ছুড়ে দিলাম, ইউ বেগে ছুড়ে দিয়েছি। তাহলে ইউ এর দুটো উপাংশ আমি পাবো। তুমি যদি আলফা কোণ ধরো, তাহলে ex ইকুয়াল টু ইউ cos থিটা, মানে x বরাবর ইউ cos থিটা ইকুয়াল টু ইউ cos আলফা হতে পারে। একই জিনিস যদি থিটার জায়গায় তুমি আলফা ধরো, কিংবা ইউ y ইকুয়াল টু ইউ sin থিটা, উলম্ব উপাংশ যেটা, ইউ sin থিটা ইকুয়াল টু ইউ sin আলফা। অর্থাৎ জাস্ট আমি থিটা আর আলফা পরপর চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি জাস্ট থিটাতে অর্ধেকটা হয়তো থিটাতে আলোচনা করবো, অর্ধেকটা আলফাতে আলোচনা করবো। তোমাদের বই হইতে আলফা আছে, ওই জন্য আমি এখানে থিটাটাকে আপাতত মুছে দিলাম, মুছে দিয়ে আলফা ধরে নিলাম। কিন্তু প্রথম দিকে আমি থিটাটাকে আলোচনা করছি, পরে কিছুটা আলফাতে আলোচনা করে দেবো। ঠিক আছে,
তো কি ঘটছে এক্ষেত্রে দেখো, আলফা কোণ করে তুমি ছুঁড়েছো, এবার ইউ যেটা আছে ইউ এর কি দুটো উপাংশ পাবো দেখো, এ বরাবর যদি ইউ হয় ভেক্টর অলরেডি বোঝা হয়ে গেছে আমাদের ইউ দুটো উপাংশ, এ বরাবর একটা পাবো, এ বরাবর একটা পাবো। এ বরাবর যেটা পাবো সেটা হচ্ছে ইউ cos থিটা পাবো, আর এ বরাবর হচ্ছে ইউ sin থিটা। অর্থাৎ ইউ এর দুটো উপাংশ, একটা ইউ এক্স ইউ cos থিটা আর একটা ইউ ওয়াই ওয়াই বরাবর উপাংশ সেটা ইউ sin থিটা। এক্স ছোট করে দিই, এক্স দুটো উপাংশ পেলাম। এবার তুমি দেখো মজার জায়গা কোথায়, যখনই বস্তুটাকে ছুড়ে দিলে প্রত্যেকটা জায়গায় বেগটা কিন্তু এদিকে একটা হবে, এদিকে একটা হবে, এদিকে হবে একটা, এদিকে একটা হবে, সব প্রত্যেকটা জায়গায় থাকবে কিন্তু এদিকে গিয়ে এদিকে গিয়ে গিয়ে এইখানে কিন্তু দেখবে ইউআই এর মান যেটা ইউআই ইকুয়াল টু কত হয়ে যাবে 0। কেন 0 হয়ে গেল? যে আমাদের কি এটা কার অধীনে চলছে, এটা হচ্ছে তোমার গ্র্যাভিটির অধীনে চলছে। গ্র্যাভিটি সেটা কোন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। তাহলে এ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এদিকে যদি কাজ করে, আবার ইউ sin থিটা আমার কোন দিকে আছে, ইউ sin থিটা আছে আমার উপর দিকে। তাহলে ইউ sin থিটা যখন ভেলোসিটি নিয়ে চলছে তার মধ্যে যে ডিঅ্যাক্সিলারেশন অর্থাৎ রিটার্ডেশন অর্থাৎ যে মন্দনটা হচ্ছে, মন্দনটা কার জন্য হচ্ছে, অভিকর্ষের ত্বরণ জি এর জন্য হচ্ছে। কিন্তু আমার ইউ এর যে উপাংশ ইউ cos থিটাটা, ইউ cos থিটাটা কোন বরাবর আছে আমার, ইউ cos থিটা আছে আমার এই বরাবর, ইউ cos থিটা আছে। এই cos থিটা বরাবরের সঙ্গে জিটা কোন দিকে আছে, 90 ডিগ্রি কোণে আছে না? তাহলে জি এর 90 ডিগ্রি কোণে উপাংশ পাবে, এই cos দিকে কোন উপাংশই পাবে না। তাহলে কি হচ্ছে, যেহেতু জি এর উপাংশ এদিকে 0, ওই জন্য কি হচ্ছে ইউ cos থিটার উপরে কিন্তু জি এর কোনো এফেক্ট নেই, অর্থাৎ কোনো প্রভাবই নেই। তাহলে কি হচ্ছে ইউ cos থিটা নিয়ে এই বরাবর, এই cos থিটা নিয়ে এই বরাবর চলবে, এই cos থিটা নিয়ে এই বরাবর সমবেগে চলবে, আর এই sin থিটা নিয়ে ওটাকে উপর দিকে তোলার চেষ্টা করবে। অর্থাৎ সবসময় এদিকে গেলে এদিকে যাবে, এদিকে যাবে এদিকে যাবে, দুটো মোশন একসঙ্গে হবে। এদিকে একটা ভেলোসিটি উপর দিকে ফেলার চেষ্টা করবে, একটা ভেলোসিটি এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, একটা ভেলোসিটি উপর দিকে ফেলার চেষ্টা করবে। করতে করতে একটা সময় কি হবে, গিয়ে ওই যে জি যেহেতু মন্দন চলছে, মন্দনের জন্য কিছু একটা হাইটে গিয়ে হচ্ছে কি, ওর হাইটটা যখন ম্যাক্সিমাম হাইট পৌঁছে যাবে একটা সময় গিয়ে, তখন ইউআই এর মানটা 0 হয়ে যাবে। অর্থাৎ উলম্ব যে উপাংশটা, বেগের যে উলম্ব উপাংশটা তোমার কি হয়ে গেল, 0 হয়ে গেল। আর সেই সময়ে ও ম্যাক্সিমাম হাইটটা কিন্তু অ্যাটেন্ড করবে। এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে, যেটাকে আমি এইচ দিয়ে লিখলাম। তাহলে আমাকে এই এইচও বের করতে হবে। তাহলে কিসের এক্সপ্রেশন বের করব? এক নম্বর হচ্ছে কি সর্বোচ্চ, আরো ওটাকে কি বলা হবে, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা কতখানি, এটা এইচ বের করবো। 2 নম্বর বের করবো এই তুমি যখন পার্টিকেলটা ছুঁড়ে দিলে, ছুঁড়ে দেওয়ার পর ও কতক্ষণ ধরে চললো, অর্থাৎ এইখান থেকে গিয়ে এইখানে যে পৌঁছালো, এই যে চলার পথে যে মোট যে সময় লাগলো, এই সময়টাকে বলা হচ্ছে তোমার টাইম অফ ফ্লাইট বা উত্থিতিকাল বলেছে, বা চলনকাল, সেটাকে বলা হবে, আমাদের বই মনে উত্থিতিকাল আছে, উত্থিতিকাল বা চলনকাল, চলনকাল বললাম, চলনকাল ইংরেজিতে বললে ভালো হয় টাইম অফ ফ্লাইট বলা হয়, টাইম অফ ফ্লাইট, এই ফ্লাইট জিএসটি ফ্লাইট, এই ক্যাপিটাল টি বের করবো। আর একটা কি বের করবো, যে সর্বোচ্চ উচ্চতা আরোহণের সময়, সর্বোচ্চ উচ্চতা পৌঁছাতে পৌঁছানোর সময়, এটাকে আমি ধরলাম, এটাকে টি ধরেছি, এটাকে আমি P1 ধরেছি, ধরে নিলাম P1। তোমাদের বই লিখিয়েছে, আচ্ছা একটু অসুবিধা হবে না, বুঝে নেবে, না হলে P1 এক্সচেঞ্জ করে যাবে, অসুবিধা হবে না, মনে হয় ঠিকই আছে, বই এক্সপ্রেশন অনুযায়ী কিছু মনে হচ্ছে না। T1 অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা পৌঁছানোর সময় বলতে এইখান থেকে এইখানে যে পৌঁছাবে, এই হাইটটার জন্য T1। তুমি কিন্তু একটা জিনিস এখানে দেখবে, যে এইখান থেকে এইখানে যেতে যে সময় লাগছে বস্তুটা, ঠিক একই সময় এখান থেকে এখানে পৌঁছাবে।
অর্থাৎ এখানে কোন উপর দিকে যে ভেলোসিটি কত ছিল e sin থিটা, e sin থিটা নিয়ে উপর টু এখানে e sin থিটা 0। আবার এখান থেকে বেগটা কিন্তু এদিকে কিন্তু আবার এদিকে কি হচ্ছিল মন্দন, আবার এদিকে নিচের দিকে নামছে। এটা নিচের দিকে যখন নামবে তখন এদিকে কিন্তু আবার ত্বরণ পেয়ে যাবে। কার জন্য ত্বরণটা পাবে? অভিকর্ষজ বলের জন্য এই অভিকর্ষজ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। তার মানে ইউআই এর মান 0 এখানে, আবার ইউআই 0 হতে থেকে বাড়তে 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 যখন এখানে পৌঁছাবে এখানে কিন্তু আবার এইখানে হচ্ছে এইখানে তুমি ইউআই ইকুয়াল টু কত পাবে? ইউ sin থিটা পেয়ে যাবে, আবার ইউ sin থিটা পেয়ে যাবে। এবং এইখান থেকে এই বিন্দুতে পৌঁছাতে যে সময়টা যদি t লাগে, এই ক্যাপিটাল T1 ধরে যেতে হবে, T1 যদি লাগে এখান থেকে এখানে পৌঁছাতে দেখবে ক্যাপিটাল T1 এর সময় লাগবে। এটা তোমরা এই ওই মোশনে বোঝানো যায়, যা দেখানো হয়েছে এগুলো এখন আর কত ডিটেলস করতে গিয়ে তোমরা বিরক্ত হয়ে যাবে। বিরক্ত মানে সে এইখান থেকে তোমরা ইয়ে হয়ে যাবে, অত ডিটেলসে এই যে T1টা সমান হয় সেটাও দেখানো যায়। এখানে ওটা প্রুফ করলাম না, ওটা প্রুফ করতে গেলে আবার অন্য দিক লাইন চলে যাবে, ওটা এখন করবো না, অন্যদিন। আর তোমাদের এটা তো তোমাদের অলরেডি করা হয়ে গেছে আশা করি। যদি না বুঝতে পারো অন্য কোনো ক্লাসে আলোচনা করা যাবে। তাহলে কি হলো এইটা আমরা দেখলাম। তো আমরা প্রথমে সর্বোচ্চ উচ্চতা আরো কি বের করতে হবে দেখো। 1 নম্বর হলো এটা, 2 নম্বর এটা, 3 নম্বর হচ্ছে এইটা, 4 নম্বর কি বের করা যাবে দেখো। 4 নম্বর বের করতে হবে তোমার রেঞ্জ। এ এখানে বি বিন্দু দিলাম, সি বিন্দু, এই যে এসি ইকুয়াল টু রেঞ্জ। রেঞ্জ যেটাকে বলা হয় আর ইকুয়াল টু রেঞ্জ বলা হয়, বা বাংলায় বলা হয় প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা এই রাশিমালাটা বের করতে হবে। 5 নম্বর ইকুয়েশন অফ মোশন, সঞ্চার পথ বের করতে হবে। সঞ্চার পথ এই মেন জিনিসগুলো আমাদের বের করতে হবে। আরো 2-4টা অ্যাপ্লিকেশন থাকতে পারে, সেগুলো আমরা পরে দেখা যাবে। তো আমরা এই কয়েকটা আছে আর বের করার চেষ্টা করি। প্রথমে চলে আসছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছাচ্ছে বি বিন্দুতে, কোন ভেলোসিটি নিয়ে পৌঁছাচ্ছে? e sin থিটা। e sin থিটা প্রথমে ছিল e sin থিটা, তাহলে আমরা এখানে কি করি দেখো, এটা বসে দিই। v ইকুয়াল টু কি হবে? u মাইনাস gt হবে। যেহেতু মন্দন হচ্ছে তাহলে v ইকুয়াল টু q এর জায়গায় কত হবে? u sin থিটা মাইনাস g ইনটু q এর জায়গায় কত হবে? কত ধরেছি আমি? t1। সর্বোচ্চ উচ্চতা উঠানোর সময় কত ধরেছি? t1 ধরেছি, t1 ধরলাম। তাহলে t1 ইকুয়াল টু হচ্ছে দেখো অন্তিম বেগ এখান থেকে এখানে গেলে কি ইউ এর মান 0 হয়ে যাবে। ইউ এর মান 0 বসাও, কারণ তোমার ইউ sin থিটা মাইনাস j ইনটু t1। তাহলে t1 ইকুয়াল টু ইউ sin থিটা বাই j। ঠিক আছে, এবার উপরে এখানে t1 লাগছে, এখানে এখানে পৌঁছাতে t1 লাগছে। তার মানে কি টোটাল টাইম অফ যেটা টাইম অফ ফ্লাইট t যদি হিসাব করে দেখবে t ইকুয়াল টু 2 t1 আসবে। এটা কি করে আমরা আরেকটা ভাবে দেখাচ্ছি দেখো। তুমি এইখান থেকে যখন সি বিন্দুতে পৌঁছাতে, এইখান থেকে এ আর সি বিন্দুর মধ্যে কোনো উচ্চতা আছে? উচ্চতা না। তাহলে আমরা এই শব্দটা লাগাতে পারি a equal to 0। তাহলে আমরা ফর্মুলা লাগাই a equal to ft plus half a t স্কয়ার ফর্মুলা লাগাই। যেহেতু এখানে উপর দিকে আসছে মন্দন হচ্ছে, তাহলে এখানে a জায়গায় g বসাবো আর u এর জায়গায় আচ্ছা এখানে লিখি মন্দন, এখানে মাইনাস করব। তাহলে এখানে h এর মান 0, তাহলে 0 ইকুয়াল টু কারণ a আর c বিন্দুর মধ্যে উচ্চতা কত? 0। u মানে e sin থিটা ইনটু t minus half into g into t square। তাহলে দেখো কি বের করবো আমরা? হচ্ছে বের করবো থিটা বের করবো। t square equal to 2u sin theta into t
বাই জি বের করবো। এইটি কেটে গেল, তাহলে কি দেখো টি ইকুয়াল টু দেখো 2u sin থিটা বাই জি। আর এই টিটাকে আমরা কি ধরেছি, এই টিটা আমার কি, এই টিটাকে আমি ক্যাপিটাল টি ধরেছি, তাহলে কেটে এই যে এটা কেটে যাবে না, অর্থাৎ স্মল তে ক্যাপিটাল টি সমান সমান 2u sin থিটা বাই জি আসছে। তাহলে এবার বসার এখানে দেখো কি এর মান u sin থিটা বাই জি, u sin থিটা বাই জি বের করেছিলাম আগে, দেখবে এর আগে u sin থিটা বাই জি বের করেছিলাম, দেখবে আমরা যে t এর মান u sin t1 সমান t1 এর মানটা বের করে দেখো। t1 টা কি আছে দেখো, t1 টা হচ্ছে এখান থেকে এইখানে ম্যাক্সিমাম হাইটে যে পৌঁছাতে সময় v equal to u minus gt gt1, তাহলে 0 equal to u এর জায়গায় কি হবে, u sin থিটা নিয়ে হচ্ছে u sin থিটা minus j into t1, অতএব t1 সমান সমান u sin থিটা বাই g চলে আসলো। t1 সমান সমান u sin থিটা বাই g চলে আসলো, আর t সমান সমান দেখো u sin থিটা বাই g পাচ্ছি। তাহলে এবার এই দুটোকে, এটা 1 নম্বর যদি ধরো, এটা হচ্ছে 2 নম্বর, তুমি ধরো 1 আর 2 তুলনা করে দেখবে মানটা অর্থাৎ 1 আর 2 তুলনা করে দেখবে, তাহলে কি লিখে যাবে, t সমান সমান 2 ইনটু t1, এই একটা রিলেশন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সময় t1 equal u sin থিটা বাই j, আর একটা ক্যাপিটাল টি যেটা কি বললাম a থেকে c বিন্দুতে পৌঁছাতে যে সময়টা লাগে সেটাকে চলাচল বা উৎপত্তিকাল বলে, বা টাইম অফ ফ্লাইট, যেটা কি দেখলাম t সমান 2 u sin থিটা বাই j। অর্থাৎ এই দুটোর মধ্যে রিলেশন কি দেখছি, যে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যে সময়টা লাগে তার দ্বিগুণ সময়ে ও যাত্রাপথটা কমপ্লিট করবো, মানে দ্বিগুণ সময় ধরে বস্তুটা তোমার ভূমির উপরে চলতে থাকে, অর্থাৎ দ্বিগুণ সময়ে এই থেকে সি বিন্দুতে পৌঁছাবে। তাহলে 2 নম্বর 3 নম্বর আমাদের হয়ে গেল। এবার চলে এসে হচ্ছে সর্বাধিক উচ্চতার মানটা বের করে দেবো। ঠিক আছে, মুছে দিই। আগে বলছি তোমরা যখন ভিডিওটা দেখবে পাশে খাতা নিয়ে তোমরা পজ করে লিখে নেবে এক্সপ্রেশনগুলো। হ্যাঁ, সর্বাধিক উচ্চতা কি করে বের করবে দেখো, এইখানে যখন পৌঁছাচ্ছে কি করবে দেখো, আমরা কি জানি এই ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, না এটা তো করব ঠিক জানি না, এই v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2g, এই আমরা জানি। এখানে কোন বেগ দিয়ে উঠছে, এখানে তো অন্তিম বেগ 0, তাহলে u sin থিটা নিয়ে উঠছে, তাহলে এখানে 0, এখানে u sin থিটা মাইনাস 2g ইনটু এই u জায়গায় sin স্কয়ার sin থিটা, তাহলে এই ইকুয়াল কত আসছে, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, এটা আসতে পারে সর্বাধিক উচ্চতা। এভাবে করতে পারো, তোমরা তুমি যদি এইভাবে করো, এই ইকুয়াল টু ut প্লাস হাফ gt মাইনাস হাফ gt স্কয়ার করো, তাহলে u মানে u sin থিটা নিয়ে উঠছে মাইনাস হাফ g কিন্তু t এর জায়গায় কত ধরেছি আমরা, এখানে t এর জায়গায় t1 ধরেছি, t1 সময় এখানে পৌঁছেছে, তাহলে t1, তাহলে সর্বাধিক উচ্চতা
না এটাই সর্বাধিক উচ্চতা, এটাই সবচেয়ে বড়। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা যেটা হচ্ছে h স্কয়ার u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, এটা হয়ে গেল। এবার চলে এসে প্রক্ষেপ সীমা বা r নির্ণয় করব। এটা মুছে দিই, পজ করে নিয়ে লিখে নেবে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা রেঞ্জ নির্ণয় করবো আমরা। ঠিক আছে, কোনো ব্যাপারই নয়। তুমি এখানে দেখো, যখন রেঞ্জ নির্ণয় করবে এ থেকে সি বিন্দু পর্যন্ত পৌঁছাচ্ছে, ঠিক কিনা বলো? এ থেকে সি বিন্দু যদি পৌঁছাচ্ছে, এ থেকে সি বিন্দু পৌঁছানোর সময় কত সময় লাগবে? আমার টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল ডি সময় লেগেছে, তাই না? ক্যাপিটাল ডি সময় লেগেছে। আর এইদিকে কোন বেগটা নিয়ে যাচ্ছে? এইদিকে নিয়ে যাচ্ছে আমার ই কস থিটা। আর ই কস থিটাটা কি চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ হচ্ছে না, কারণ উৎকর্ষতা উপর থেকে নিচের দিকে যেতে আছে, ই কস থিটার উপর কোনো এফেক্টই নাই। তার মানে কি সমবেগ নিয়ে চলছে। সমবেগ নিয়ে যদি চলে, তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্বটাকে যদি আমি আর ধরি, তাহলে আর সমান সমান কি হবে? ইউ কস আলফা ইনটু টি। তাহলে ইউ কস আলফা ইনটু টি এর মান বসাই দাও। টি এর মান আমরা কিছুক্ষণ আগে বের করলাম, টি এর মান কি বের করলাম? 2u sin আলফা বাই জি বের করেছি কিনা? টি এর মান আমরা কি বের করেছি? 2u sin আলফা বাই জি বের করেছি। তাহলে বসাই দাও u cos আলফা ইনটু 2u sin আলফা। আজকে দিনের বেলা ভিডিও করছি, পাশে কাজ হচ্ছে, এই জন্য আওয়াজ বেশি হচ্ছে, তবে বুঝতে পেরে যাবে। 2u sin আলফা বাই জি সমান সমান u স্টার 2 sin আলফা cos আলফা বাই জি। রেঞ্জের এক্সপ্রেশন হলো তাহলে r ইকুয়াল টু u স্টার 2 sin আলফা বাই cos আলফা বাই জি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের রেঞ্জের ইকুয়েশন। এবার তোমার কোন শর্তে রেঞ্জটা ম্যাক্সিমাম হবে? অর্থাৎ এখানে দেখো ইউ একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে ছুড়ে দিলে জি এর মান তো চেঞ্জ করা যাবে না। একমাত্র তুমি বললে যে তোমার একটা যন্ত্র আছে, যন্ত্র থেকে তুমি একটা নির্দিষ্ট বেগে ছুটতে পারো, একটা সর্বাধিক বেগে ছুটতে পারো। এবার তাহলে কোনটা চেঞ্জ করবে? তুমি আলফাটাকে চেঞ্জ করতে পারো। তো আলফা চেঞ্জ করে তুমি সর্বোচ্চ কত দূরে তুমি ছুটতে পারো না পৌঁছাতে পারো? একটা নির্দিষ্ট বেগ দিয়ে সর্বোচ্চ দূরত্বে পৌঁছাতে কত কোণে ছুটলে পরে সর্বোচ্চ দূরত্ব তুমি পৌঁছাতে পারো, সবচেয়ে বেশি দূরে ফেলবে তুমি। তার জন্য কত কোণে তোমাকে খেলতে হবে একটা নির্দিষ্ট বেগ। কারণ তুমি যেমন একটা ঢিল ছুটছো, তুমি তো একটা নির্দিষ্ট বেগেই, মানে একটা সর্বোচ্চ বেগ যেটা তোমার লিমিটেড, ওর চেয়ে বেশি দূরে তুমি ছুটতে পারছো না। সেক্ষেত্রে তাহলে কোনটা চেঞ্জ করতে পারছো? তুমি এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারছো। এই যে কত, এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারছো, ওই অ্যাঙ্গেলটার উপরে নির্ভর করতে পারছো। কি করে হবে দেখো, এটা মুছে দিই। কি পেলাম? r ইকুয়াল টু কি পেলাম দেখো, 2u স্কয়ার 2 sin আলফা cos আলফা বাই জি পেয়েছি। তাহলে কি করা যায় দেখো, সমান সমান u স্কয়ার sin 2 আলফা, তোমরা পড়ে দেখো 2 sin থিটা cos থিটা সমান সমান sin থিটা বাই জি। তুমি আর ম্যাক্স করবে, আর ম্যাক্স যদি করো আর ম্যাক্স বের করবে। আর ম্যাক্স যখন বের করবে, জি তো ফিক্স, এটা ফিক্স, তাহলে আর ম্যাক্স কখন হবে? যখন sin 2 আলফার মান আর থেকে আর ম্যাক্স হবে যখন sin 2 আলফা হয়ে যাবে ম্যাক্সিমাম মান দেবে, ম্যাক্সিমাম মান দেবে। আর ম্যাক্সিমাম মান কত হয়? sin 2 আলফা ম্যাক্সিমাম মান কত হয়? 1 হয়। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে sin 2 আলফা ইকুয়াল টু 1, তাহলে sin 2 আলফা ইকুয়াল টু sin 90 ডিগ্রি
অতএব 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম? sin 2 আলফা ইকুয়াল টু, আমরা দেখলাম যে আর কখন ম্যাক্সিমাম হবে, যখন এটাকে আমার টেক্সট এদিকে ফিক্স কেবলমাত্র আলফা চেঞ্জ হতে পারে, অর্থাৎ sin 2 আলফার মান যখন ম্যাক্সিমাম পাবো। আর sin এর ম্যাক্সিমাম মান কত হয়? 1, অর্থাৎ sin 2 আলফা ইকুয়াল টু 1 বসাও। আর তাহলে 1 এর মান sin 90 ডিগ্রি, তাহলে 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ ভূমির সঙ্গে তুমি যদি এই কোণটা 45 ডিগ্রি কোণে যদি তুমি ছোড়ো, তাহলে সর্বোচ্চ দূরত্বে কিন্তু তুমি পৌঁছাতে পারবে। একটা নির্দিষ্ট বেগ নিয়ে যখন ছুটছো তুমি, তার চেয়ে সর্বোচ্চ বেগ নিয়ে ছুড়েও তুমি অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি করতে পারো, তাহলে সর্বোচ্চ দূরত্বে গিয়ে চলে যাবে। যেমন দেখবে মিসাইল ফিচারগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়, যদি একটা নির্দিষ্ট দিকে তোমার লক্ষ্যটা থাকে। এখন তো সব আবার এরকম চলে এসেছে, সেগুলো আমি কোনোদিন আর একটু আলোচনা করে দেবো। এবং সেক্ষেত্রেও তোমার মিসাইল, এখন যে মিসাইলগুলো থাকে, মিসাইলগুলো পরেও ভেরিসিটি চেঞ্জ হয়, অনেক ব্যাপার থাকে, এগুলো এখন আলোচনা করার সময় নেই। তাহলে প্রত্যেক সীমাটাও আমাদের হয়ে গেল। এবার চলেছে সঞ্চার পথ। সঞ্চার পথটা হচ্ছে, দেখো আমরা দুটো ভেলোসিটি পেলাম, uy ইকুয়াল টু u sin আলফা আর ux ইকুয়াল টু u cos আলফা, তাই না? ধরে নাও যে কোনো একটা মুহূর্তে বস্তুটা এরকম জায়গায় ঘুরছে, সেই ক্ষেত্রে তোমার তাহলে ux xy ux ইকুয়াল টু এটা, uy ইকুয়াল টু এটা পেলাম। তাহলে এইখানে যে দূরত্বটা পৌঁছালো, সেই দূরত্বটা এই বিন্দুতে স্থানাঙ্ক যদি xy হয়, এই বিন্দুটা এই যে বা এইখানে ধরো, এইখানে ধরো ফাঁকা আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি x y ধরলাম, x y এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম। তাহলে x স্থানাঙ্ক মানে কি? x দূরত্ব গেছে এদিকে, y স্থানাঙ্ক মানে কি? y উচ্চতা উঠেছে, আর x দূরত্ব কোনটা গেছে? x নিয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু ex ইনটু t। আবার ওই একই সময়ে কি হচ্ছে, দেখো একই সময়ে uy নিয়ে কোথায় পৌঁছেছে? ওই y উচ্চতাটা, এই উচ্চতাটা তো y ধরেছি, আর এই এখান থেকে কিন্তু x ধরেছি। তাহলে এইখান থেকে এই যে এইটুকু পৌঁছেছে y উচ্চতা, এখানটা আমরা এটার স্থানাঙ্ক ধরেছি আমি x আর y। তার মানে কি x স্থানাঙ্ক x মানে x দূরত্ব, y স্থানাঙ্ক মানে কি y উচ্চতা উঠেছে। তাহলে আমরা y যখন কভার করবে বস্তুটা, y দূরত্ব অতিক্রম করবে কে ভেলোসিটি নিয়ে? uy ভেলোসিটি নিয়ে, অর্থাৎ uy ইনটু t। তাহলে ux এর মান দেখো u cos আলফা ইনটু t। তাহলে এখান থেকে t সমান সমান বের করো u cos আলফা বাই x। আর এখান থেকে uy t যখন করতে দেখো uy t দেখো, এবার uy t করা যাবে কি? এটা করা যাবে না। কেন করা যাবে না? যেখানে আমার মন্দন চলছে, মন্দন যদি থাকে তাহলে কোন ফর্মুলা লাগাবো? এখানে ফর্মুলাটা লাগাবো তখন ut মাইনাস হাফ gt স্কয়ার ফর্মুলা লাগাবো। তাহলে u এর জায়গায় u sin আলফা ইনটু t মাইনাস হাফ ইনটু g ইনটু t স্কয়ার y ইকুয়াল টু, এবার এই t এর মানটা এখানে বসাও। তাহলে u sin আলফা, t এর মান u cos আলফা বাই g মাইনাস হাফ g ইনটু t স্কয়ার। इसका মানে u cos আলফা বাই x এর স্কয়ার করো। তাহলে সমান সমান এটা হচ্ছে, দেখো e cos alpha by এখানে ভুল করেছি, এখানে ভুল করেছিলাম, এখানে দেখো এখানে ভুল হয়ে গেছে, এখানে কি সমান সমান কথা আসছে x বাই u cos alpha আসছে, সেটাই সরি একটু খেয়াল করো, এখানে একটু ভুল হয়ে গেছে, t ইকুয়াল টু x বাই u cos alpha হবে। তাহলে এখানে
এইখানে সেই জন্য মিলে না কেন অধিবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ আসবে y equal to u sin alpha t এর মান দেখো x by u cos alpha minus half g into t এর মান x by u cos alpha আর স্কয়ার করো সমান সমান u কেটে গেল y equal to tan alpha বা x tan alpha x tan alpha minus half g into x square by 2 square cos square alpha এখানে লিখি এখানে হচ্ছে দেখো y equal to tan alpha into x y equal to আচ্ছা তুমি এখান থেকে দেখো এখান থেকে y equal to এই ইকুয়েশনে যে দিলে এইটুকু বা y equal to দেখো y এখানে লিখি y equal to tan alpha into x minus g by 2 u square cos square alpha into x square হলো তাহলে কি পাচ্ছি দেখো এইটা যে পেলাম y equal to কি লিখে যায় x plus bx square এই সমীকরণটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ বা তোমরা পরাবৃত্তের সমীকরণ y square equal to 4x পাবে কিংবা x আমার এখানে আছে যে রূপটা x square equal to 4ay পাবে হ্যাঁ 4ay মানে এই যেটা এইটা তখন যখন যদি না থাকে তাহলে দেখো x square equal to 4ay আছে এটাকে সাজানো হবে বা এই ইকুয়েশনটা হচ্ছে তোমার পরাবৃত্তের ইকুয়েশন তাহলে পরাবৃত্তের ইকুয়েশন যদি হয় তাহলে এই যে পদটা হচ্ছে সেটা হচ্ছে পরাবৃত্তাকার পদ ঠিক আছে তাহলে এখানে সঞ্চার পদটা সরি ভুল বললাম পদটা হচ্ছে অধিবৃত্তাকার পদ পেলাম কি পদ পেলাম অধিবৃত্তাকার এই ইকুয়েশনটা হচ্ছে অধিবৃত্তের পদ ইকুয়েশন হয় ভুল বলেছিলাম এই ইকুয়েশনটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন হয় তাহলে কি পেলাম যে সঞ্চার পদটা পেলাম কি রকম হয় অধিবৃত্তের ইকুয়েশন হয় তোমার যদি এটা যদি না থাকতো তাহলে y কে আমি রিমেক্স করে দিতাম তাহলে কি হতো শুধুমাত্র সরলরৈখিক পদ পেতাম আমরা ঠিক আছে এটা পড়ো যদি না অসুবিধা হয় পরে আবার বোঝানো যাবে আজকে এইটুকু থাক অন্যদিন আজকে ভিডিওটা একটু সাউন্ড ডিস্টার্ব আসবে কেননা পাশে বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর ভিডিওটা আজকে দিনের বেলা বানাচ্ছে রাত্রেবেলা দিন আগে সব বানাই আমি রাত্রেবেলা যেহেতু সাউন্ড প্রবলেম থাকে না ঠিক আছে চলো আর যেগুলো প্রবলেম বাড়িতে দেওয়া আছে সেগুলো করবে আর আমি একটা লাইভ ক্লাস ইতিমধ্যে এর মধ্যেই করার চেষ্টা করবো এবং সেটাও রাত্রেবেলায় হবে কারণ রাত্রেবেলা সাউন্ড ডিস্টার্বটা থাকে না ঠিক আছে আচ্ছা